হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো গতকাল আমি ক্লাসটা করাতে পারিনি, তো আজকে আমি ক্লাস নিয়ে চলে এসেছি, তার জন্য সরি। তো আমরা আপকামিং সমস্ত চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে জিকে ম্যারাথন শুরু করেছি এবং যেখানে আমরা প্রত্যেকদিন 40টি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তর দেখব, সাথে কিছু এক্সট্রা নোটস আমরা দেখার চেষ্টা করব। এবং আজকে আমরা করবো প্র্যাকটিস সেট নাম্বার 2 নম্বর প্র্যাকটিস সেট করব। আপকামিং পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত পরীক্ষা, এসএসসির সিজিএল, সিএইচএসএল এবং রেলওয়ের যে টেকনিশিয়ান, এলপি এবং খুব তাড়াতাড়ি এনটিপিসিও আসতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো ভিসান ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক রেখেছিলাম, হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম হোমওয়ার্ক ছিল অ্যাট হুইচ প্লেস মহাবীরা অ্যাটেন্ড নির্ভানা। নিচের কোন স্থানে ভগবান মহাবীর নির্ভানা লাভ করেছিলেন বা মারা গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাওয়াপুরীতে। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দেখে নাও, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো 2 নম্বর হোমওয়ার্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেঘালয়াতে। তো দুখানা হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম। এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং জৈন তীর্থঙ্করা হ্যাভ বিন মেনশনড ইন ঋগ্বেদা। অর্থাৎ নিচের কোন দুইজন জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে মেনশন করা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা এইভাবেই হবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ঋষভা অ্যান্ড অরিস্টোনেমি। ঋষভ দেব এবং অরিস্টোনেমি এই দুইজন জৈন তীর্থঙ্কর, তাদের নাম ঋগ্বেদে লেখা রয়েছে। এবং আমরা জানি কি, এই ঋষভনাথ তিনি ছিলেন ফার্স্ট তীর্থঙ্কর। আর অরিস্টোনেমি কত নম্বর তীর্থঙ্কর ছিলেন? 22। 22 নম্বর তীর্থঙ্কর ছিলেন অরিস্টোনেমি। নেক্সট দেখো, আচ্ছা ডিটেলসে দেখে নিই। দ্য জৈন তীর্থঙ্করাস লর্ড অরিস্টোনেমি 22nd তীর্থঙ্কর অ্যান্ড লর্ড ঋষভনাথ ফার্স্ট তীর্থঙ্করা ওয়াজ মেনশনড ইন ঋগ্বেদা। অর্থাৎ 22 নম্বর তীর্থঙ্কর অরিস্টোনেমি এবং প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, এই দুজনের নাম ঋগ্বেদে মেনশন করা রয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হু কম্পোস্ট প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। গুপ্ত পিরিয়ডের সময় প্রয়াগ প্রশস্তি নিচের কোন ব্যক্তি লিখেছিলেন? প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে আমি প্রশ্ন তো রাখার চেষ্টা করছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজিকে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরিসেনা। হরিসেনা এই প্রয়াগ প্রশস্তি রচনা করেছিলেন। ওকে, তো হরিসেনা হচ্ছে কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত। কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট রুলার অফ ময়ূরান ডাইনেস্টি হু ওয়াজ অ্যাসাসিনেটেড বাই পুষ্যমিত্র শুঙ্গ, হিজ কমান্ডার ইন চিফ ওয়াজ। অর্থাৎ নিচের কোন ব্যক্তি ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা, যাকে তার কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনাপতি যিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা, যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, হুইচ মুঘল কিং স্যাট অন দ্য থ্রোন উইথ টাইটেল অফ পাতসা গাজী। নিচের কোন মুঘল রাজা পাতসা গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ।
তিনটে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে দেখলাম, তিনটে মেডিভেল হিস্ট্রি থেকে দেখবো এবং চারটে মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্নোত্তর দেখবো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর। জাহাঙ্গীর পাতসা নামা উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন। 5 নম্বর প্রশ্ন, গাজী মালিক ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট রুলার অফ হুইচ অ্যামং দ্য ফলোইং ডাইনেস্টিস? গাজী মালিক নিচের কোন বংশের প্রথম রাজা ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি তুগলক ডাইনেস্টি। তুগলক ডাইনেস্টির প্রথম রাজা এবং প্রতিষ্ঠাতা ছিলেন গাজী মালিক। তো গাজী মালিক অ্যাকচুয়ালি কে? গাজী মালিক, গাজী মালিক অ্যাকচুয়ালি আর কেউ নাই, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াস উদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের রিয়েল নেম গাজী মালিক। 6 নম্বর প্রশ্ন দেখো, পাতসা নামা অর্থাৎ ক্রনিকলস অফ এম্পারার রিটেন বাই আব্দুল হামিদ লাহোরি is the official visual history giving a detailed account of the reign of which of the following Mughal emperor? অর্থাৎ পাতসানামা যেটা লিখেছিলেন আব্দুল হামিদ লাহোরি। তো মুঘল সাম্রাজ্যের কোন রাজার ব্যাপারে এই বইতে লেখা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন আসে, পাতসানামা কে লিখেছেন? তখন সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি। তো কোন রাজার ব্যাপারে লেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান। 7 নম্বর প্রশ্ন, দ্য বায়োগ্রাফিক্যাল মেমোয়ার অফ এ ও হিউম ওয়াজ রিটেন বাই, অর্থাৎ এ ও হিউমের যে জীবনী সেটা নিচের কোন ব্যক্তি লিখেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, এটা মডার্ন হিস্ট্রির মধ্যে ঢুকে গেলাম আমরা। অ্যালান অক্টাভিয়ান হিউম। তো তার যে বায়োগ্রাফিক্যাল মেমোয়ার অর্থাৎ জীবনী সেটা লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। এবং অ্যালান অক্টাভিয়ান হিউমকে কি বলা হয়ে থাকে? ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ফাউন্ডার অফ আইএনসি অর্থাৎ ফাদার অফ আইএনসিও বলা হয়ে থাকে, জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন আলিপুর কনস্পিরেসি কেস? আলিপুর কনস্পিরেসি কেসে অরবিন্দ ঘোষকে কে জিতিয়েছিলেন বা বাঁচিয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলিপুর কনস্পিরেসি কেস কত সালে হয়? 1908 সালে। এবং তাকে বাঁচিয়েছিলেন, তার হয়ে লড়াই করেছিলেন অপশন ডি চিত্তরঞ্জন দাস, সি আর দাস। দেখো ডিটেলস দেখবো একটু চিত্তরঞ্জন দাসের ব্যাপারে। দেখো চিত্তরঞ্জন দাস ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ কংগ্রেস সেশন হেল্ড ইন আহমেদাবাদ ইন 1921। 1921 সালের আহমেদাবাদের যে কংগ্রেস সেশন হয়েছিল সেখানে চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ এ ফাউন্ডার অফ স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি যেটি তৈরি হয় তার একজন ফাউন্ডার তিনি ছিলেন। হি প্রিসাইডেড ওভার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অ্যাট লাহোর ইন 1923। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের লাহোরে 1923 সালে যে অনুষ্ঠানটি হয় বা সেশনটা হয় সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং আহমেদাবাদেও সভাপতিত্ব করেছিলেন 1924 সালে। এবং স্বরাজ পার্টি যে প্রতিষ্ঠা করেছিলেন সেটাও 1923 সালেই প্রতিষ্ঠা করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং চার্টার অ্যাক্টস অ্যাবলিশড দ্য মোনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড উইথ চায়না? চায়নার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য সেটা নিচের কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চার্টার অ্যাক্ট অফ 1833। 10 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার লিয়াকত নেহেরু প্যাক্ট ওয়াজ সাইন্ড? নিচের কোন বছর লিয়াকত নেহেরু প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল? ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই লিয়াকত নেহেরু প্যাক্ট।
সঠিক উত্তর হবে অপশন সি 1950 সালে। তো 10খানা প্রশ্ন আমরা ইতিহাসের মধ্য থেকে দেখে নিলাম। এবার আমরা চলে যাব একটু কিসের মধ্যে, জিওগ্রাফির মধ্যে। 11 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং সিটিজ অফ ইন্ডিয়া ডাজ নট ফল ইন টরিড জোন? নিচের কোন শহরটি টরিড জোনের মধ্যে পড়ে না ভারতবর্ষের? তো টরিড জোন আমরা কাকে বলবো? এইটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝখান থেকে গেছে 0 ডিগ্রি, তারপর একটু উপর থেকে গেছে কি 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, আর দক্ষিণ দিক থেকে কি গেছে 23 ডিগ্রি 30 মিনিট সাউথ। এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকেই আমরা কি বলছি? টরিড জোন। ঠিক আছে, এই মাঝখানের অংশটাকেই বলা হচ্ছে কি টরিড জোন। তো নিচের কোন রাজ্যটা এই টরিড জোনের বাইরে রয়েছে? তো আমাদের দেশের উপর থেকে কি গেছে, ইন্ডিয়ার উপর থেকে এই 23.5 ডিগ্রি নর্থ গেছে কর্কট ক্রান্তি রেখা, এবং কর্কট ক্রান্তি রেখা গেছে একদম ভারতের মাঝখান বরাবর। তো চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর সব কর্কট ক্রান্তি রেখার নিচে রয়েছে, শুধুমাত্র জয়পুর কর্কট ক্রান্তি রেখার উপরে রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি জয়পুর টরিড জোনের মধ্যে পড়ছে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কাশ্মীর অ্যান্ড কার্গিল আর কানেক্টেড থ্রু হুইচ অফ দ্য ফলোইং পাসেস? কাশ্মীর এবং কার্গিল নিচের কোন পাস দ্বারা সংযুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি পেনসিলা পাস। 13 নম্বর প্রশ্ন দেখো, ডুনস আর ফর্মড বিটুইন হুইচ অফ দ্য ফলোইং হিমালয়ান রিজিয়ন? হিমালয় রিজিয়ন যেগুলো রয়েছে, তো কোন হিমালয়ান রিজিয়নে ডুনস তৈরি হয়ে থাকে? ডুনস বলতে কি ছোট ছোট হ্রদ বলতে পারো। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিটুইন দ্য শিবালিক হিমালয় অ্যান্ড লেজার হিমালয়। শিবালিক হিমালয় এবং লেজার হিমালয়ের মধ্যবর্তী স্থানে এই ডিউন্স গুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো ডিটেলস দেখবো। ডিউন্স আর লঙ্গিটিউডনাল ভ্যালিস ফর্মড বিটুইন শিবালিক হিমালয় অ্যান্ড লেজার হিমালয়স। সাম অফ দ্য ডিউন্স আর দেরাদুন, চুম্বি অ্যান্ড কাঠমান্ডু। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ লংগেস্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র নদের দীর্ঘতম ট্রিবিউটারি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি সুবর্ণশিরি। 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টলেস্ট অর হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতবর্ষের সব থেকে উচ্চতম জলপ্রপাত? সঠিক উত্তর হবে অপশন বি কুঞ্চিকল ফলস। কুঞ্চিকল ওয়াটারফল সব থেকে ভারতের হচ্ছে উচ্চতম জলপ্রপাত। 16 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস হ্যাজ এভারগ্রিন ফরেস্ট? নিচের কোন স্থানে এভারগ্রিন বা চিরহরিত বনভূমি আমরা দেখতে পেয়ে থাকি? রাজস্থান, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট নাকি মালবা প্লেটু? তো সঠিক উত্তর হবে অপশন বি ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বত। পশ্চিম ঘাট পর্বতমালায় আমরা চিরহরিত উদ্ভিদ দেখতে পেয়ে থাকি। 17 নম্বর প্রশ্ন দেখো, ট্রানজাকশনস রিলেটেড টু ডেপ্ট আদার দ্যান দোজ ইনক্লুডেড ইন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর কেপ্ট ইন হুইচ অ্যামং দ্য ফলোইং? আমরা কিছুটা প্রশ্ন একটু ইকোনমিক্স পলিটির মধ্যে থেকে দেখে নেব। তো কি বলছে, ট্রানজাকশন রিলেটেড টু ডেপ্ট আদার দ্যান দোজ ইনক্লুডেড ইন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর কেপ্ট ইন হুইচ অ্যামং দ্য ফলোইং? অর্থাৎ কনসোলিডেটেড ফান্ডের ঋণ ছাড়া অন্যান্য যে সমস্ত ট্রানজাকশন হয়ে থাকে, অর্থের বিনিময় হয়ে থাকে, সেইগুলো কোন অ্যাকাউন্টের মধ্যে ফেলা হয়ে থাকে? কনসোলিডেটেড ফান্ডের, ঠিক আছে, টাকা বাদে অন্যান্য ঋণের যে ট্রানজাকশন সেগুলো কোন ফান্ডে ফেলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি পাবলিক অ্যাকাউন্টের মধ্যে ফেলা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন দেখো,
অন হুইচ ডেট ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফাইনালি সাইন্ড বাই মেম্বার্স অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? নিচের কোন তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের মেম্বারদের দ্বারা ফাইনালি সংবিধানটাকে স্বাক্ষরিত করা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটা কি বলা হয়েছে? ফাইনালি সাইন্ড বাই দ্য মেম্বার্স। তো তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জানুয়ারি 24, 1950। এটা হচ্ছে কি সাইন্ড। ওকে। আচ্ছা, নভেম্বর 26, 1949 এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। আর জানুয়ারি 26, 1950 এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অ্যাক্টেড, অর্থাৎ কার্যকর করা হয়, গ্রহণ করা হয়, সাইন করা হয়, কার্যকর করা হয়। 19 নম্বর প্রশ্ন, ডিউরিং দ্য টেনিওর অফ হুইচ অফ দ্য ফলোইং প্রাইম মিনিস্টার লোকসভা কুড নেভার মিট? নিচের কোন প্রধানমন্ত্রীর সময়ে, ঠিক আছে, নিচের কোন প্রধানমন্ত্রীর আমলে একবারও তিনি লোকসভাতে যাননি, বা সেই প্রধানমন্ত্রী লোকসভার মুখও দেখেনি বলতে পারো? সঠিক উত্তর হবে অপশন বি, চৌধুরী চরণ সিং। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া হেডেড দ্য ইন্ডিয়ান সোসাইটি অব লেবার ইকোনমিক্স ফাউন্ডেড ইন 1957? 1957 সালে ইন্ডিয়ান সোসাইটি অব লেবার ইকোনমিক্স যে প্রতিষ্ঠিত হয়েছে, তৎকালীন সময়ে নিচের কোন ব্যক্তি সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিভি গিরি সভাপতিত্ব করেন। 21 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্যালারি অব দ্য জাজ অব হাইকোর্ট আর চার্জড ফ্রম হুইচ অ্যামং দ্য ফলোইং? বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেই সমস্ত হাইকোর্টের যে জাজদের স্যালারি, সেটা নিচের কোন ফান্ড থেকে চার্জ করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, অর্থাৎ ওই রাজ্যের কনসোলিডেটেড যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেই কি করা হয়ে থাকে, চার্জ করা হয়ে থাকে ওই রাজ্যে হাইকোর্টের জাজেদের স্যালারি। 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গ্র্যান্টস সিটিজেন এ ফান্ডামেন্টাল রাইটস টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিস? নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আহ, মৌলিক অধিকার হিসাবে কোঅপারেটিভ সোসাইটি তৈরির যে অধিকার সেটা নাগরিকরা পেয়ে থাকে? অর্থাৎ ভারতীয় নাগরিকদের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে কোঅপারেটিভ সোসাইটি গঠনের যে মৌলিক অধিকার সেটা দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 19th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 2011 সালে। 23 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন তো দেখে নেব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ ট্রু অ্যাবাউট সলিড? কঠিন পদার্থের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে যে সম্পর্ক, সেটা নিচের কোনটি সঠিক? কঠিন বস্তু কি স্থির অবস্থাতে বেশি থাকে, নড়াচড়া কম করে, তার মানে সেখানে পোটেনশিয়াল এনার্জিটা সব সময় কি হবে, বেশি থাকবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি বেশি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ লোয়ার দ্যান পোটেনশিয়াল এনার্জি। একটু ডিটেলসে দেখবো। দেখো, ইন সলিডের মধ্যে কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ লেস দ্যান পোটেনশিয়াল এনার্জি। লিকুইডের ক্ষেত্রে কি দেখবো, লিকুইডের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি স্থির এনার্জির থেকে বা স্থির শক্তি থেকে হচ্ছে গতিশক্তির এনার্জি সবসময় বেশি। এবং ফর গ্যাসেসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ভেরি ভেরি গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি। ওকে, নেক্সট 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিট অফ স্ট্রেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। কেন নান অফ দ্য অ্যাবাভ? ইউনিট অফ স্ট্রেন হচ্ছে ইউনিটলেস,
ইউনিটলেস, এর কোনো ইউনিটই নেই। কেন? দেখো স্ট্রেন কি? স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন কনফিগারেশন এবং অরিজিনাল কনফিগারেশন। ওকে, তো দুটোই কনফিগারেশন, তো উপরের যে ইউনিট এবং নিচের ইউনিট সেম, দুটোই কিন্তু ইউনিট ইউনিট কেটে যাবে, তো স্ট্রেন হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি। 25, হোয়াট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট? একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 3.08 কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি। 26, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য মিথাইল টেট্রাবিউটাইল ইথার অর্থাৎ এমটিবিই মিক্সিং উইথ পেট্রোলিয়াম? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অবজেক্টিভ অফ মিথাইল টেট্রাবিউটাইল ইথাইল মিক্সিং অফ পেট্রোলিয়াম? পেট্রোলিয়ামের সাথে এই এমটিবিই বা মিথাইল টেট্রাবিউটাইল ইথার কেন মেশানো হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রেইস অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার বাড়ানোর ক্ষেত্রে এটাকে মেশানো হয়ে থাকে যাতে ভালো একটা জ্বালানি তৈরি হতে পারে। 27, হুইচ অফ দিস ইজ নট এ কম্পোনেন্ট অফ কার্বন? নিচে চারটে দেখো কেমিক্যাল রয়েছে, তার মধ্যে থেকে কোনটা কার্বনের কম্পোনেন্ট নয়? লেখা যাক, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, দুটো কার্বন রয়েছে। ক্লোরোফর্ম CHCl3, কস্টিক সোডা NaOH, আর মিথেন CH4। তো পরিষ্কার বোঝা যাচ্ছে অপশন সি কস্টিক সোডা, এটি কোনো রকম কার্বনের কম্পাউন্ড নয়। 28, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বেকারেল অ্যান্ড কুরি ইউনিট? বেকারেল এবং কুরি ইউনিটের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেকারেল। এটাই হচ্ছে কিউরি এবং বেকারেলের মধ্যে সম্পর্ক। বেকারেল কি? এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। 29, বাটার ইজ এ, বাটার অর্থাৎ মাখন কি? চারটি অপশন, ফ্যাট ডিসপার্সড ইন মিল্ক, ফ্যাট ডিসপার্সড ইন ওয়াটার, ওয়াটার ডিসপার্সড ইন ফ্যাট, নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো মাখন আর কিছুই নয়, সঠিক উত্তর হবে অপশনে ফ্যাট ডিসপার্সড ইন মিল্ক। 30 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ পার্টস অফ বডি গ্লাইকোজেন ইজ স্টোরড মেনলি? শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা হতে থাকে বা জমা হয় প্রধানত? সঠিক উত্তর হবে অপশন বি, লিভার অ্যান্ড মাসেলস মেনলি। 31 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজড দ্য ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম? নিচের কোন বিজ্ঞানী প্রথম ডিএনএ কে অ্যানালাইজ করে? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়াটসন এবং ক্রিক, এই দুইজন প্রথম ব্যক্তি যারা ডিএনএ কে অ্যানালাইজ করেছিলেন। নেক্সট দেখো 32, কিছু স্ট্যাটিক জায়গা থেকে প্রশ্ন তো দেখে নেব। দেখো, লোসাং ইজ দ্য ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? লোকসাং নিচের কোনটির একটি ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল? কোন রাজ্যের? সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিমের। 33, হোয়ার ইজ কেম্পাগোয়েডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকেটেড? নিচের কোন রাজ্যে কোন শহরে কেম্পাগোয়েডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন এ ব্যাঙ্গালোর কর্ণাটকা। 34 র্যাডক্লিফ লাইন লাইস বিটুইন হুইচ অফ দ্য কান্ট্রিজ? নিচের কোন দুই দেশের মধ্যে র্যাডক্লিফ লাইন অবস্থিত রয়েছে? চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কি রয়েছে? ম্যাক মোহন লাইন। 35 হু ইজ কল্ড দ্য ভেনিস অফ দ্য ইস্ট? নিচের কোন শহরটি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বা পূর্বের ভেনিস নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি ব্যাংকক। 36 আমির খসরু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? নিচের কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে আমির খসরু সম্পর্কিত রয়েছেন বা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সিতার। 37 হোয়াট ইজ দ্য নেম অফ সুনীল গাভাস্কারস অটোবায়োগ্রাফি? সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। বহুবার পরীক্ষাতে এসেছে প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন সি সানি ডেজ। 38 ন্যাশনাল ইউনিটি ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? জাতীয় একতা দিবস বা একতা দিবস। সঠিক উত্তর হবে অপশন সি অক্টোবর 31। 39 নম্বর প্রশ্ন গান্ধী সাগর অ্যান্ড পাঁচমারি স্যাংচুয়ারি আর লোকেটেড ইন হুইচ স্টেট? গান্ধী সাগর এবং পাঁচমারি স্যাংচুয়ারি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন টোটাল রিভলিউশন হু ইজ মেকিং দিস স্টেটমেন্ট? অর্থাৎ সম্পূর্ণ ক্রান্তি, এই স্লোগানটা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। ওকে, তো গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো দেখে নিলাম। এরপর আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন পুলিকট লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পুলিকট হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দ্বিতীয় হোমওয়ার্ক হোয়াট ইজ দ্য নেম অফ পার্লামেন্ট অফ রাশিয়া? রাশিয়ার পার্লামেন্টের নাম কি রয়েছে? এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। এই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে। একটা ব্যাচে 5টা পরীক্ষার প্রস্তুতি তোমরা পাবে। আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত এবং ফায়ার অপারেটর। যোগাযোগ করো 9333118115 এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ভিশন ডাব্লিউবিসিএস এর নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।